ঈদের ২ দিন আগে আমার ছোট মেয়ে অসুস্থ হলো। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সে একটু সুস্থ হয়েছিল। কিন্তু ঈদের সালাত আদায় করে যখন আমরা দেশের বাড়িতে যাই আর সেখানে গিয়ে আমার বড় মেয়ে সেই যে শুইছে, ঈদের ৩য় দিন ৪র্থ দিনেও সে ঠিক হয় নাই। যাই হোক জানি না আমার পরিবারের ওপর দিয়ে যে কি হচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার মনে হয় সত্যিকার অর্থে নজর লেগেছে। তো আমার আব্বু যেহেতু দেশে আসছে, এর আগে কিন্তু ঈদের পরের দিন আমরাই আমার মায়ের বাসাতে যাইতাম। তো এবারে যখন আমার আব্বু আসছে আর খুব কম সময়ে, মানে ঈদের খুব কম আগে আসছে, এই জন্য আমার শ্বশুরবাড়িতে যেতে পারে নাই। আর আমার শ্বশুরমশাই অনেক বেশি অস্থির হয়ে যাচ্ছিল বিয়াইকে দেখার জন্য। তাই আম্মু, আব্বু আর আমার ছোটো বোন বেড়াতে আসছে আমাদের বাসায়, আর এতগুলো সাজন নিয়ে আসছে। ঈদের পরের দিন কিন্তু সেমাই টেমাই এগুলো নিয়েই মানুষ আসে বেড়াতে গেলে। তো আমার আম্মু এখানে পোলাও রান্না করে নিয়ে আসছিলো গরুর মাংস দিয়ে, আর সেই সঙ্গে ফল ফ্রুট নিয়ে আসছিলো। যেহেতু সেমাই খাওয়া হবে না আমার শ্বশুরের, আর মিষ্টিও খাওয়া হবে না, তাই আম্মুকে আমি ফোন দিয়ে নিষেধ করে দিয়েছিলাম। তো আম্মুরা আসবে এটা জানার পর আমার শাশুড় আম্মা আগে থেকে রান্না বান্না সব কিছু করে নিয়েছিল। তো দুপুরবেলা শুধু আবার আম্মুরা কিন্তু দুপুরের আগে আসছিল। তো দুপুরের সময় আম্মুদের আনা পোলাওগুলো আবার সুন্দর করে গরম করে নেওয়া হয়েছে। আর সাহেব কিন্তু ঠিকই মনে করে দই মিষ্টি নিয়ে আসছে, সে কিন্তু এটা একদমই ভুলবে না। শুধু দই মিষ্টি না, আমার বড় মেয়ে আনারস খেতে চেয়েছিল, তার জন্য আনারসও নিয়ে আসছিল। আসলে বাবারা না এরকমই হয়। বাসায় এত সুন্দর আয়োজন হয়েছে, সেখানে আমার বড় মেয়ে একটা জিনিসও খাচ্ছে না, কোনো খাবারই খাচ্ছে না, তাহলে কি আর আমাদের মুখে রোজে? তারপরেও বেঁচে থাকার জন্য খেতে তো হবে, যেহেতু আব্বু আম্মু সবাই আসছে, তাদেরকে আপ্যায়ন করাতে হবে। তার থেকে বড় কথা কি জানেন, দায়িত্ব অন্যরকম একটা জিনিস। যদিও বারে বারে মনটা খারাপ হচ্ছিল, তারপরেও চেষ্টা করতেছিলাম। আমি যদি ভেঙে পড়ি বা মন খারাপ করে থাকি, তাহলে কিন্তু পরিবারের সবাই মন খারাপ করে থাকবে। চেষ্টা করতেছিলাম মাহিবাবুকে একটু হলেও টুকলিয়ে টুকলিয়ে খাওয়ানোর। তার হঠাৎ করে সর্দি গরমি হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে মানে গরমের মধ্যে থেকে আসার পরে সে ফ্রিজ থেকে পানি খাইছে, ঠান্ডা পানি। আর ঠান্ডা পানি খাওয়ার কারণে তার গলা প্রচণ্ড ব্যথা, আর সেই সঙ্গে গলার ভিতরে ছোট ছোট ঘা হয়ে গিয়েছিল। তো যাদের বাসায় ছোট্ট বাচ্চা আছে তারা কিন্তু ফ্রিজে পানি টানি রাখবেন না, বা যে কোনো খাবার বাচ্চাদেরকে খাওয়ানোর আগে বের করে রাখবেন। আমি তো শিখছি ঠিকই, তো আমি চাইলাম যে আপনাদের যেন জানা থাকে, আর এই প্রবলেমগুলো ফেস করতে না হয় কোনো বাবা মাকে। বাচ্চারা অসুস্থ হলে বাবা মারা যে কীভাবে মানে কতটা কষ্ট পায় সেটা আসলে বলাই বাহুল্য। যারা বাবা মা হয়েছেন তারাই শুধুমাত্র এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। তো যাই হোক অনেক বেশি খারাপ লাগতেছিল, কিচ্ছু করার নাই, সবাই মিলে তারপরে হই হুল্লোড় করার চেষ্টা করতেছিলাম। আর আমরা যখন সবাই মিলে একত্রিত হয়েছিলাম তখন দেখতেছিলাম মাহিবাবু অনেক বেশি খুশি হয়েছে, আর সেও কিন্তু একটুতেই জ্বর ছেড়ে গেলে, মানে মেডিসিন নেওয়ার পরে জ্বরটা ছেড়ে যাচ্ছিল, তখন সে কষ্ট করে হইলেও উঠতেছিল, নানুর সঙ্গে ঘুরতেছিল। মানে সে আবার নানুকে অনেক বেশি ভালোবাসে। তো সে আবার তার মনের কাছে আবদার করছে সে আম মাখা খাবে। তো এখানে আমি আর বাগানে গেলাম না, আমাদের বাগানে কিন্তু অনেক প্রকারের আম আছে, সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের বাসার সাইডে যে নাকফুজলি গাছটা ছিল, এটা কিন্তু সাহেব লাগিয়েছে। গাছটা এত বড় হয়েছে, তো আমি একটা লগির সাহায্যে আমগুলো পাড়তেছিলাম। তো আম মাখায় খাইতে কিন্তু অনেক মজা লাগে। তবে এখন কিন্তু আম পাকার সিজন হয়ে মানে চলে আসছে, তো আমগুলো যে ডাকর হয়ে গেছে সেটা আমি জানতাম, কিন্তু আমার ছোটো বোন জানতো না। জানলে কিন্তু সে আমগুলো একদম পারতো না, কারণ সে আবার আম মাখালে টক আমটাই পছন্দ করে, মিষ্টি আম সে একদমই খেতে চায় না। তো এমনিতেই কিন্তু নাকফুজলি আমটা অনেক মিষ্টি হয়, মানে অনেক বেশি টক হয় না কাঁচা অবস্থাতে, আর এখন যখন এটা ডাকর হয়ে গেছে তখন অনেকই মিষ্টি হয়ে গেছে। তো সবাই মিলে আম মাখায় খাইছিলাম। এরপরে বিকেলবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছিল, আর সাহেব গিয়েছিল বাজারে, কারণ কুরবানির ২য় দিন এইটা, মানে ঈদের ২য় দিন সবাই তো বাসাতে মাংস খাইছে, এখানে আসার পরও দুপুরে মাংস খাওয়া হয়েছে, সকালে মাংস খাওয়া হয়েছে। তো সাহেব ভাবতেছিল যে শ্বশুরমশাই আসছে, আর আমরাও মুখের মধ্যে না কেমন একটা হয়ে গেছে যে আর মাংস খেতে ইচ্ছে করছে না, তাই সে বাজার থেকে এক গুচ্ছি খানেক মাছ নিয়ে আসছে, বলতে গেলে ১ কেজি। ১ কেজি মাছ নিয়ে আসছে, নদীর মাছ। আর সেখানে চিংড়ি মাছ ছিল, বেলা মাছ ছিল, অনেক প্রকারের মাছ ছিল, তার মধ্যে চিংড়ি মাছটা একটু বেশি ছিল। তো সে বলতেছিল একটু সুন্দর করে হাতে মাখায় চচ্চড়ি রান্না করো। আর আমি তখন মাছটাকে পরিষ্কার করতেছিলাম, আর আমি আর আমার আম্মু মিলে মাছটা পরিষ্কার করছি। আর আমার শাশুড়ি মা একটু রেস্ট করতেছিল, কারণ তিনি সকাল থেকে এত বেশি নড়াচড়া করছে, এত বেশি কাজ করছে। আর আমি কিন্তু শ্বশুর বাড়িতে গেলে অত বেশি কাজ করি না, রান্নাবান্নাটা অত মানে ওইভাবে করতে হয় না, আম্মুই সবটা করে ফেলে। শুধু মাংসটা আমি রান্না করছিলাম, তারপরে যে রান্নাগুলো করতে হয়েছে বা গরম টরম করে এগুলো আম্মুই করছে, যেহেতু আমাদের দেশের বাসায় ফ্রিজ নাই। তো এটা আবার সাহেব বলতেছিল যে তুমি রান্না করো, তাহলে বেশি মজা লাগবে। কেন জানি না, আম্মু একটু লবণ টবণ চোরা খায়, তো এই জন্য সাহেব আম্মুর হাতে খেতে চায় না। তো আম্মু আব্বু তারাও আবার ইদানিং আমার হাতে রান্নাটা অনেক বেশি পছন্দ করতেছে। তো আমার আব্বু আম্মু আসছে সবার জন্য বেশি করে একটু চচ্চড়ি করলাম হাতে মাখানো। আর সত্যি কথা বলতে চচ্চড়িটা খেতে এত মজা হয়েছিল কি আর বলবো, ছোটো মাছের চচ্চড়ি তো আবার টাটকা, আরও বেশি মজা লাগতেছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খাওয়া দাওয়ার ভিডিওটা সবসময় করা যাচ্ছিল না, কারণ সবাই মিলে গল্প করতে করতে হইচই করতে করতে কীভাবে যে সময়টা কেটে যাচ্ছিল আমরা বুঝতেও পারতেছিলাম না। তো আমার ঈদটা তো একদম মাটি হয়ে গেছে বলতে গেলে বড় মেয়ের
জন্য, তার সে আনন্দ করতে পারে নাই, বিধায় আমিও আনন্দ ওইভাবে করতে পারি নাই। তো আপনারা কে কীভাবে ঈদ উদযাপন করছেন, কেমনভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেশের বাড়িতে একদম নেটওয়ার্ক ছিল না, তাই ভিডিওগুলো ঠিক টাইম মতো আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছিলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত।